এসএম হিস্ট্রি হবে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস থেকে নেপোলিয়ন ঠিক কিভাবে সমগ্র ইউরোপটা দখল করেছিলেন এবং এই দখলটা ইউরোপ পুনর্গঠনে তাকে কতটা সাহায্য করেছিল। তাহলে প্রথমেই দেখে নাও যে ভূমিকায় আমরা ঠিক কি লিখেছি। ভূমিকায় লিখেছি নেপোলিয়ন বোনাপার্ট তার অসামান্য সামরিক প্রতিভা, তার বিশাল গ্র্যান্ড আর্মি এবং তার দক্ষ কূটনীতির কৌশলে সমগ্র ইউরোপকে তিনি 1810 খ্রিস্টাব্দের মধ্যে দখল করে নিয়েছিলেন। এখন তার এই দখল অর্থাৎ ইউরোপ দখল করতে গিয়ে তিনি বেশ কয়েকটা যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই সমস্ত যুদ্ধগুলিতে জয়লাভের মধ্য দিয়ে তিনি একে একে ইটালি, জার্মানি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাষ্ট্রগুলির অধিকৃত অঞ্চল যেগুলি অন্যান্য রাষ্ট্রগুলি দখল করে রেখেছিল সেগুলি তিনি তার নিজের দখলে আনেন এবং সেই সমস্ত রাষ্ট্রগুলির কিছু কিছু অঞ্চল তিনি তার নিজের সাম্রাজ্যভুক্ত করেন এবং বাকি অঞ্চলগুলিতে তিনি নিজের মনোনীত শাসক বসিয়ে সেই অঞ্চলগুলিকে তার অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আমরা যুদ্ধগুলিকে এক এক করে বোর্ডে লিখে রেখেছি। এখন এই যুদ্ধগুলি ঠিক কিভাবে হয়েছিল এবং এই যুদ্ধের মাধ্যমে তিনি কিভাবে দখল করেছিলেন এই সমগ্র ইউরোপকে, সেটি আমরা ব্যাখ্যা করে নেব। তাহলে দেখে নাও প্রথম ইউরোপীয় শক্তি জোটের বিরুদ্ধে যুদ্ধ। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে পরপর প্রায় 3টে শক্তি জোটের কথা বলা আছে এবং এই শক্তি জোটগুলি গঠন হয়েছিল কিভাবে সেগুলো আমরা একটু একটু করে দেখে নেব। তোমরা জানো যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয় এবং এই ফরাসি বিপ্লব চলাকালীন ফ্রান্সের জনগণ ফরাসি সম্রাট ষোড়শ লুইকে গ্রেপ্তার করে এবং 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি তাকে গিলোটিনে হত্যা করা হয় এবং এই গিলোটিনে হত্যা করার পর ইউরোপের যে সমস্ত রাজতান্ত্রিক রাজ্যগুলি ছিল, বিশেষ করে এই যেগুলো দেখছো আর কি, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, স্পেন, পর্তুগাল, এরা অত্যন্ত শঙ্কিত হয়ে পড়ে এবং তাদের রাজবংশের শাসন সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। তাই তাদের রাজবংশী যে শাসন তাকে সুনিশ্চিত করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি শক্তিজোট গঠন করেছিল। প্রথম যে শক্তিজোটটি গঠন হয়েছিল সেটি হচ্ছে 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, স্পেন, পর্তুগাল এরা মিলে একটি শক্তিজোট গঠন করে এবং এই শক্তিজোট তৎকালীন ফ্রান্সকে আক্রমণ করার একটা প্রস্তুতি শুরু করে দেয়। এই প্রস্তুতি শুরু হওয়ার ফলে ফ্রান্সের মনে একটা শঙ্কা অর্থাৎ ভয়ে ভীত হয়ে পড়ে ফ্রান্স। তাই ফরাসি সে সময় যে সেনানায়ক ছিলেন নেপোলিয়ন তখন এই শক্তিজোটকে পরাজিত করার জন্য একটা রণকৌশল তৈরি করে এবং এই রণকৌশলে নেপোলিয়ন প্রথমে কি করে, এই প্রথম শক্তি যে জোট রয়েছে ইউরোপে, যে প্রথম শক্তি জোট গঠন হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে, সেই শক্তি জোটের কাকে আক্রমণ করে? অস্ট্রিয়াকে আক্রমণ করে বসে এবং অস্ট্রিয়া সেই সময়ে ইটালির বেশিরভাগ অঞ্চলই দখল করেছিল। তো ইটালি দখল করার জন্য অস্ট্রিয়াকে পরাজিত করার প্রয়োজন ছিল, তাই তিনি অর্থাৎ নেপোলিয়ন কি করলেন না, অস্ট্রিয়াকে আক্রমণ করে বসলেন এবং অস্ট্রেলিয়া নেপোলিয়নের হাতে পরাজিত হয় এবং পরাজিত হওয়ার ফলে অস্ট্রেলিয়া নেপোলিয়নের সঙ্গে একটা সন্ধি করতে বাধ্য হয়, যার নাম ছিল ক্যাম্পো ফর্মিও সন্ধি। এবং এই সন্ধির দ্বারা কি হলো না, এই সন্ধির দ্বারা নেপোলিয়ন ইটালির যে উত্তরাংশ, সেই উত্তরাংশে যে অস্ট্রিয়ার অধিকৃত অঞ্চল ছিল, সেই অস্ট্রেলিয়ার অধিকৃত অঞ্চলগুলি তিনি তার দখলে নিয়ে আসতে সক্ষম হলেন। এ হচ্ছে প্রথম শক্তি জোটের বিরুদ্ধে নেপোলিয়নের সাফল্য। এরপরেই বেশ কিছুদিন পরে 1797 খ্রিস্টাব্দের এই যে জয় সংঘটিত হয় তার অল্পকাল পরে, সে সময় ফ্রান্সের একটা টালমাটাল অবস্থা চলছিল এবং এই সুযোগে ইউরোপে ফ্রান্সের বিরুদ্ধে আবার আরেকটি শক্তিজোট অর্থাৎ দ্বিতীয় শক্তিজোট গঠন হয়ে যায়। সেটি কখন হয়? সেটি 1797 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া এই দ্বিতীয় শক্তিজোটটি গঠন করে। এবারেও কিন্তু নেপোলিয়ন তিনি তার কূটনৈতিক রণকৌশলের পরিচয় দেন এবং তিনি কি করেন না, তিনি অস্ট্রিয়াকে আক্রমণ করেন এবং অস্ট্রিয়াকে আক্রমণ করে এই ম্যারেঙ্গো এবং হোহেনলিন্ডের যুদ্ধে, এটা মনে রাখবে যে এই দুটো যুদ্ধ হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, হ্যাঁ এটা লিখে নেবে, যুদ্ধটা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। এই 1800 খ্রিস্টাব্দের এই যুদ্ধে, এই দুই যুদ্ধে বা দুই রণাঙ্গনে তিনি অস্ট্রেলিয়াকে পরাজিত করেন আবারও এবং অস্ট্রেলিয়া তখন কি করে না, অস্ট্রেলিয়া তখন বাধ্য হয় 1801 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে একটা সন্ধি স্বাক্ষর করতে। সেই সন্ধির কি নাম ছিল? সেই সন্ধিটির নাম ছিল লুনেভিলের সন্ধি। এই সন্ধির দ্বারা ফ্রান্স অর্থাৎ নেপোলিয়ন
জার্মানিতে, অর্থাৎ জার্মান রাষ্ট্র, অর্থাৎ জার্মান রাজ্যগুলি তখন সেই সময়ে বহু বিভক্ত, ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, এবং সেই সমস্ত অঞ্চলগুলি জার্মানির অস্ট্রিয়া দখল করে রেখেছিল। এই যুদ্ধে জয়লাভের ফলে এবং 1801 খ্রিস্টাব্দে লুনেভিলের সন্ধির দ্বারা জার্মানির যে রাইন নদী, সেই রাইন নদীর বাম তীরের যে অঞ্চলগুলি ছিল, অর্থাৎ যে রাজ্যগুলি ছিল, সেগুলি নেপোলিয়ন অস্ট্রিয়ার হাত থেকে দখল করতে সক্ষম হলেন। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই দুটি যুদ্ধ, অর্থাৎ প্রথম ইউরোপীয় শক্তির জোটের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের দ্বারা নেপোলিয়ন ইটালির বেশ কয়েকটি রাজ্য বা অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিলেন, ঠিক সেরকম দ্বিতীয় যে শক্তিজোট ছিল, সেই দ্বিতীয় শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এবং সন্ধিতে অস্ট্রিয়াকে বাধ্য করে ইংল্যান্ডের পক্ষে আর যুদ্ধ চালানো সম্ভব নয়, এই কথা অনুভব করে ইংল্যান্ড কি করলো না, ফ্রান্সের সঙ্গে একটা সন্ধি স্বাক্ষর করে। সেই সন্ধির কি নাম? সেই সন্ধিটির নাম হচ্ছে 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি। এই অ্যামিয়েন্সের সন্ধির দ্বারা ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা শান্তি স্থাপিত হয়ে যায়। এরপরে কি হয়? এরপরে তৃতীয় শক্তিজোট, এই তৃতীয় শক্তিজোটের গঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেন গুরুত্বপূর্ণ বলছি না, এই যে শক্তিজোট গঠিত হচ্ছে, সেই শক্তিজোটটা গঠিত হয়েছে মূলত এই সময়ে নেপোলিয়ন ফ্রান্সে একটা নতুন ব্যবস্থা চালু করেন, সেটা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অবরোধ ব্যবস্থা, অর্থাৎ ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করার জন্য নেপোলিয়ন যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেটাই মূলত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। স্বাভাবিকভাবেই বাণিজ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই যে অ্যামিয়েন্সের সন্ধি, এই অ্যামিয়েন্সের সন্ধিটা ভেঙে যায়। এবং অ্যামিয়েন্সের সন্ধি যখন ভেঙে যায়, তখন ইংল্যান্ড কি করলো? 1805 খ্রিস্টাব্দে রাশিয়া এবং সুইডেনকে সঙ্গে নিয়ে আবার একটা শক্তিজোট গঠন করে, যা ইউরোপের তৃতীয় শক্তিজোট নামে পরিচিত। এই তৃতীয় শক্তিজোট যখন 1805 খ্রিস্টাব্দে গঠিত হয়ে গেল, তখন কি হচ্ছে না, তখন নেপোলিয়ন চালাকি করে হঠাৎ করে তিনি কি করলেন না, তিনি এই অস্ট্রিয়াকে আক্রমণ করে বসলেন। এবং অস্ট্রিয়াকে যখন তিনি হঠাৎ করে আক্রমণ করে, তখন অস্ট্রেলিয়া আর সামাল দিতে পারেনি। অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছে পরাজিত হয় এবং 1805 খ্রিস্টাব্দে উলমের যুদ্ধটা এখানে, উলমের যুদ্ধে অস্ট্রেলিয়া পরাজিত হয়। এবং অস্ট্রেলিয়া পরাজিত হওয়ার ফলে এই যুদ্ধে কি করে না, ফ্রান্স তাকে বাধ্য করে একটা সন্ধি স্বাক্ষর করতে। সেই সন্ধিটার নাম হচ্ছে প্রেসবার্গের সন্ধি। এবং এই সন্ধির ফলে কি হয়ে গেল না, এই সন্ধির ফলে এই যে প্রথম শক্তিজোটের যে পরাজয় হয়েছিল, সেই পরাজয়ের ফলে ইটালির অধিকাংশ অঞ্চল ফ্রান্সের অধিকারে এসেছিল, তবুও কিছু অঞ্চল বাকি ছিল। এবং জার্মানির দ্বিতীয় শক্তিজোটের পরাজয়ের পর জার্মানির যে সমস্ত অঞ্চলগুলো তখনও অস্ট্রেলিয়ার অধিকারে ছিল, সেই দুটো দেশেরই, অর্থাৎ ইটালি এবং অস্ট্রেলিয়ার বাকি যে সমস্ত অঞ্চলগুলি, সেই সমস্ত অঞ্চলগুলিও এই প্রেসবার্গের সন্ধির দ্বারা ফ্রান্স অর্থাৎ নেপোলিয়ন তার সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হন। এর সঙ্গে সঙ্গে কি হয় না, এর সঙ্গে সঙ্গে ইউরোপের অধিকাংশ অঞ্চলই নেপোলিয়নের অধিকারে চলে আসে। তাহলে আমরা দেখে নিলাম যে ঠিক কিভাবে নেপোলিয়ন ইউরোপের প্রায় অধিকাংশ অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত করে নিয়েছেন। এরপরে যে সমস্ত ইউরোপের বাকি দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলিও কিন্তু নেপোলিয়ন তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। কিভাবে সক্ষম হয়েছিলেন না, এরপরে অর্থাৎ 1806 খ্রিস্টাব্দ থেকে নেপোলিয়ন অনুভব করলেন যে অস্ট্রেলিয়া, রাশিয়া, সুইডেন এদেরকে পরাজিত করা সম্ভব হলেও রাশিয়াকে তিনি ইংল্যান্ডকে কিন্তু পরাজিত করতে পারছেন না। অর্থাৎ ইংল্যান্ড কিন্তু নৌবলে অত্যন্ত বলিয়ান ছিল। এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে 1805 খ্রিস্টাব্দে যে শক্তিজোটটা গঠন হয়েছিল, সেই শক্তিজোটের বিরুদ্ধে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন তিনি নেপোলিয়ন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সক্ষম হলেও ঠিক সেই বছরই 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে তার আরেকটা নৌযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম ছিল ট্রাফালগারের যুদ্ধ। সেই ট্রাফালগারের যুদ্ধে কিন্তু ইংরেজ সেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ন শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার যে নৌবাহিনী ছিল, সেই নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। স্বাভাবিকভাবেই নৌশক্তিতে বলিয়ান এই ইংল্যান্ডকে পরাজিত করা আর সম্ভব নয়, এটা কিন্তু নেপোলিয়ন অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। স্বাভাবিকভাবে তিনি কি করলেন না, তিনি যুদ্ধনীতিকে ত্যাগ করে একটা অন্য নীতি গ্রহণ করেন, যার দ্বারা তিনি কি করেন না, ইংল্যান্ডের শক্তিকে ধ্বংস করার বা ইংল্যান্ডকে পরাজিত করার চেষ্টা করেন। এবং তার যে সেই নতুন নীতি, সেটাই হচ্ছে মহাদেশীয়
অবরোধ ব্যবস্থা। এই সম্পর্কে আমরা পরবর্তীকালে নিশ্চয়ই কোনো একটা ভিডিও করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে এখন একটু সংক্ষেপে দেখিনি যে এই নেপোলিয়ানের যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, সেই অবরোধ ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে তিনি আর কোন কোন অঞ্চল বা কোন কোন রাজ্য দখল করেছিলেন। তাহলে এই অংশটা এখন মুছে নিই, তারপরে আমরা দেখে নেব যে আর কোন কোন ইউরোপীয় রাষ্ট্রগুলি তিনি দখল করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এই অংশটা মুছে নিই। তাহলে আমরা পরের পয়েন্টটি করে নেব। পরের পয়েন্টটি 1, 2, 3 করে আমরা করে নিয়েছি। এবার 4 নম্বর পয়েন্ট হিসাবে লিখব, সেটা হচ্ছে চার নম্বর মহাদেশীয় যে অবরোধ ব্যবস্থা, সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকর করতে গিয়েও তিনি কিন্তু অনেকগুলি রাষ্ট্র বা রাজ্য দখল করেছিলেন। সেগুলি কি কি? সেগুলি একে একে আমরা বলে নিতে পারি। সেটা হচ্ছে রাশিয়া, সাক্সখানি, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাছাড়াও তিনি পোপের রাজ্যটি দখল করেছিলেন। পর্তুগাল এবং স্পেন, এই দুটি রাজ্য তিনি বা দুটি দেশ দখল করেছিলেন। এছাড়া সুইডেন তার অধিকারে না এলেও তার মিত্র রাষ্ট্র অর্থাৎ রাশিয়ার অধিকারে তিনি সেই সুইডেনকে আনতে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা পয়েন্ট হিসেবে লিখে নিতে পারি যে রাশিয়া বা প্রাশিয়া, পর্তুগাল, স্পেন, রোম অর্থাৎ পোপের রাজ্য, আর সুইডেন। দখল এই রাজ্যগুলি তিনি ঠিক কিভাবে দখল করেছিলেন সেগুলো আমরা এবার একে একে দেখে নেব। (1805 খ্রিস্টাব্দে এই যে ট্রাফালগারের যুদ্ধ, সেই ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি নেলসন জয়লাভ করেছিলেন এবং নেপোলিয়ানের যে নৌবহর সেটি ধ্বংস হয়ে গেছিল। অপরদিকে অর্থাৎ এর ক্ষেত্রে ইংল্যান্ডের যে শক্তির একটা প্রকাশ পেয়েছিল। অপরদিকে 1805 খ্রিস্টাব্দে কোলমের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে অস্ট্রিয়া অধিকৃত অঞ্চলগুলি নেপোলিয়ান দখল করে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই রাশিয়া এবং সাক্সখানি এরা কিন্তু অত্যন্ত ভয়ে ভীত হয়ে পড়ে। ফলে তারা কি করে না, 1806 খ্রিস্টাব্দে তারা ইংল্যান্ডের সঙ্গে যোগদান করে। তাহলে আমরা লিখতে পারি যে ফ্রান্সের ভয়ে ভীত হয়ে রাশিয়া এবং সাক্সখানি কি করে না, ইংল্যান্ডের সঙ্গে যোগদান করে। 1800 বলতে এখানে লিখি 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে যোগদান করে। সঙ্গে যোগদান করে। তাহলে ইংল্যান্ডের সঙ্গে এই প্রাশিয়ার একটা জোট হয়ে গেল বলতে পারি। এর ফলে নেপোলিয়ন অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি কি করবেন না, তিনি 1806 খ্রিস্টাব্দেই প্রাশিয়াকে আক্রমণ করেন এবং এই প্রাশিয়াকে আক্রমণ করে তিনি দুটো যুদ্ধের মাধ্যমে
রাশিয়াকে পরাজিত করেন। সেই দুটো যুদ্ধ হচ্ছে, একটা হচ্ছে জেনার যুদ্ধ, আরেকটা হচ্ছে আলস্টারডাটের যুদ্ধ। তাহলে আমরা সেই যুদ্ধের কথা লিখতে পারি, নেপোলিয়ন রাশিয়াকে আক্রমণ করে এই রাশিয়াকে নেপোলিয়ন আক্রমণ করলেন এবং আক্রমণ করে জেনা এবং অ্যামস্টারডাম এই দুটো যুদ্ধ, সালটা আমরা লিখে নিতে পারি 1806 খ্রিস্টাব্দে জেনা এবং এর যুদ্ধে পরাজিত করেন। এবং এই পরাজয়ের ফলে নেপোলিয়ন কি করবেন, নেপোলিয়ন এবার রাশিয়ার সঙ্গে একটা সন্ধি স্বাক্ষর করবেন, অর্থাৎ রাশিয়াকে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করবেন। সেই সন্ধিটার নাম ছিল স্কন্দানের সন্ধি। সন্ধিটার নাম তাহলে আমরা লিখতে পারি। এরপর রাশিয়া কি করে, স্কন্দানের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধিটা হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। অনেক সময় প্রশ্নে আসে যে এই সন্ধিটা কখন হয়, অর্থাৎ স্কন্দানের সন্ধি কাদের মধ্যে হয় এবং কখন হয়। তখন তোমরা বলতে পারি যে এই সন্ধিটা হয়েছিল রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে এবং হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে। এবং এই সন্ধির শর্ত অনুসারে কি হয়ে গেল না, রাশিয়ার অধিকাংশ অঞ্চল কার দখলে চলে গেল, ফ্রান্সের দখলে চলে যায়। সন্ধির শর্ত অনুসারে তাহলে লিখে নিতে পারি, সন্ধির এই শর্তানুসারে রাশিয়া কি হয়, রাশিয়ার অধিকাংশ অঞ্চল ফ্রান্সের দখলে চলে যায়। এবং তৎকালীন সময়ে পোল্যান্ডটা ছিল ফ্রান্সের অধীনে। স্বাভাবিকভাবে এই রাশিয়া অধিকৃত পোল্যান্ডটা কি হয় না, কার হস্তে চলে যায়, এই ফ্রান্সের অধিকারে চলে যায়। তাহলে আমরা দেখে নিলাম যে রাশিয়ার অধিকাংশ অঞ্চল কিভাবে নেপোলিয়ন তার সাম্রাজ্যভুক্ত করে নিলেন। এরপরে কি হয়, এরপরে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ স্পেনের সঙ্গে যে বা পর্তুগালের সঙ্গে যে ঘটনাটি ঘটছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্পেন এবং পর্তুগালের সঙ্গে যে ঘটনাটি ঘটছে সেটা জানার জন্য একটা, হ্যাঁ এখানে আমরা একটু দেখে নিতে পারি। কারণ যদি এটা হয়তো ইংল্যান্ড হয় তাহলে এখানে আমরা ফ্রান্সকে ধরে নিতে পারি, এই অঞ্চলে ফ্রান্স, তাহলে এখানে স্পেন আর ঠিক স্পেনের পাশেই ছিল পর্তুগাল এখানে, এবং পর্তুগালের পরে সমুদ্র। এখন হয়েছে কি, 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছেন এবং তিনি তার এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকর করার জন্য এই পর্তুগালকে চাপ দিতে থাকে। কিন্তু পর্তুগাল কি করে না, পর্তুগাল কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখেই চলছিল। ফলে ইংল্যান্ডকে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে আনার জন্য বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে পুরোপুরি গ্রহণ করতে বাধ্য করার জন্য কি করে না, ফ্রান্স
এই পর্তুগালকে আক্রমণ করার চেষ্টা করে। এখন পর্তুগালকে যদি আক্রমণ করতে হয় তাহলে স্বাভাবিকভাবে কোথায় যেতে হবে না, স্পেনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং স্পেন ছিল কিন্তু ফ্রান্সের মিত্র রাষ্ট্র। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কি করলেন না, নেপোলিয়ন এই স্পেনের মধ্যে দিয়ে গিয়ে পর্তুগালকে আক্রমণ করে পর্তুগাল দখল করে নিলেন, এবং পর্তুগাল থেকে ফিরে আসার পথে তিনি কি করলেন না, ফিরে আসার পথে অরক্ষিত স্পেন সেটাকেও দখল করে নিলেন। এটা তার অন্যায্য দখল ছিল, এবং পরবর্তীকালে এই স্পেন দখলই তার পতনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং নেপোলিয়ন নিজেও বলেছেন যে স্পেনীয় খ্যাতি তার পতনের আসল কারণ ছিল। তাহলে আমরা দেখে নিলাম যে ঠিক স্পেন এবং পর্তুগাল ফ্রান্স কিভাবে দখল করে। তাহলে সেটা আমরা এখানে একটু লিখে নিতে পারি। সেটা কিভাবে লিখবো না, এটা তাহলে একটু মুছি। আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে তিনি কি করলেন না, পর্তুগাল দখল করেন। এবং ফিরে আসার পথে, এবং সেখান থেকে ফিরে আসার পথে কি করলেন, সেখান থেকে ফিরে আসা পথে স্পেনও দখল করে নেন। স্পেনও দখল করে নেন। এবং সেখানে তার আত্মীয়কে স্পেনের সিংহাসনে বসিয়ে দেন। এরপরে 1810 খ্রিস্টাব্দে 9-10-এ রোমের পোপকে নেপোলিয়ন এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে আনতে চান, কিন্তু রোমের পোপ কি করলেন, রোমের পোপ এই নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে অমান্য করেননি, এবং তিনি গ্রহণও করেননি, অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেন। স্বাভাবিকভাবে নেপোলিয়ন ক্রুদ্ধ হয়ে কি করেন না, এই রোমের পোপ তার রাজ্যটি আক্রমণ করে দখল করে নেন। তাহলে আমরা সেটা লিখতে পারি যে 1810 খ্রিস্টাব্দে, এরপরের লাইনে লিখব 1810 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্যটি দখল করে নেন। এবং এরপরে তার অর্থাৎ নেপোলিয়নের দৃষ্টি পড়ে কোথায়, সুইডেনের দিকে তার যখন দৃষ্টি পড়ে তখন সুইডেনকেও তিনি এই অবরোধের আওতায় আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি সরাসরি নিজে সুইডেন আক্রমণ করেননি। তিনি কি করলেন, তার সঙ্গে সেই সময়ে রাশিয়ার একটা মিত্রতা স্থাপিত হয়েছিল, এবং মিত্র রাষ্ট্র ছিল রাশিয়া। সেই রাশিয়াকে নির্দেশ দেন এই সুইডেন দখল করার জন্য। তখন রাশিয়া সুইডেনকে দখল করে নেয়। এইভাবে কি হয় না, এইভাবে নেপোলিয়ন ইউরোপের প্রায় সমগ্র অঞ্চলটি তার দখলে নিয়ে আসেন, এবং সমগ্র ইউরোপ তার দখলে আসায় সেই ইউরোপের যে রাষ্ট্রগুলি তিনি দখল করেছিলেন, সেই রাষ্ট্রগুলির কিছু কিছু তার নিজের সাম্রাজ্যভুক্ত করেন। বিশেষ করে ইটালির যে রাজ্যটি ছিল, উত্তর ইটালি এবং দক্ষিণ ইটালি দুটো রাজ্যে দুটো অঞ্চলে ভাগ করতে পারে, মানে উত্তর এবং দক্ষিণ ইটালি, মাঝখানে পোপের রাজ্য ছিল, এবং কিছু কিছু যেমন সার্ডিনিয়া, এরা স্বাধীন রাজ্য ছিল, সেগুলি কি করলেন, নেপোলিয়ন সেগুলিতে দখল করে নিলেন। আর
উত্তর এবং দক্ষিণ ইটালি তার দখলে চলে আসে, প্রায় সমগ্র অঞ্চলটা। কিছুটা তিনি তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং কিছুটা রাজ্যে অর্থাৎ ইটালির কিছুটা অঞ্চলে তিনি তার মনোনীত শাসক বসিয়ে দেন। পরবর্তীকালে বাকি যে সমস্ত অঞ্চলগুলি ছিল সেই সমস্ত অঞ্চলগুলিতে তিনি কি করেন, তার মনোনীত শাসকও বসান এবং কিছু কিছু মিত্র রাষ্ট্রে পরিণত করেন। এইভাবে সমগ্র ইউরোপকে তিনি তার বশীভূত করতে সক্ষম হয়েছিলেন। এবং এই সমগ্র ইউরোপ তার দখলে চলে আসার ফলে ইউরোপের যে কাঠামো তার একটা ব্যাপক পরিবর্তন ঘটে যায় এবং সেই যে পরিবর্তন, সেই পরিবর্তনটিকে তিনি আরো সুদৃঢ় করার জন্য এই ইউরোপের একটা পুনর্গঠনে মনোযোগ দেন পরবর্তীকালে। এবং এই ইউরোপের পুনর্গঠনে মনোযোগ দিয়ে তিনি বিশেষ করে ইটালি এবং জার্মানির যে অধিকৃত অঞ্চলগুলি ছিল সেগুলিকে নিয়ে তৎপর হন এবং এই জার্মানি ও ইটালিকে বা ইটালি এবং জার্মানির অধিকৃত অঞ্চলগুলিকে এমনভাবে পুনর্গঠিত করেন যাতে করে তার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে একটা মিত্র বলয় তিনি তৈরি করতে পারেন। পরবর্তী যে ভিডিওতে আমরা আলোচনা করব তখন আমরা দেখে নেব ঠিক ইটালি এবং জার্মানিকে তিনি কিভাবে পুনর্গঠিত করে সমগ্র ইউরোপকে একটা নতুনভাবে গঠন করেছিলেন বা ইউরোপের পুনর্গঠন করেছিলেন। এবং এই ইউরোপের পুনর্গঠনটা বোঝার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে ইউরোপ দখল, এই ইউরোপ দখলে সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে পরবর্তী যে ভিডিও আসবে সেখানে যে ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হবে সেই আলোচনা বোঝার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা মোটামুটি আমরা দেখে নিয়েছি যে ইউরোপ তিনি কিভাবে দখল করেছিলেন এবং ইউরোপের কাঠামোটি তিনি কিভাবে পরিবর্তন করে দিয়েছেন, বা ইউরোপের যে কাঠামো সেই কাঠামোর কি পরিবর্তন হয়েছে এবং তিনি কিভাবে সেই কাঠামোটিকে পুনরায় গঠন করেছেন। পরবর্তীতে আমরা জার্মানি এবং ফ্রান্সের পুনর্গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।